শোনা যাচ্ছে? আজকে ইন্ডিয়ান জিওগ্রাফি পড়াতে গেছিলাম, কিন্তু আজকে সারাদিন লাইন ছিল না, ওই জন্য পুরোটা রেডি হয়নি। তো এটা পড়াই দিই ভাবছি, এটা বাকি আছে একটু, কালকে একবারে পড়াই দেবো। ওটুকু পড়ায় কোনো লাভ নেই। আর প্র্যাকটিক্যালগুলো সকালেই পড়াবো, প্র্যাকটিক্যালটা ছিল রেডি, কিন্তু প্র্যাকটিক্যালগুলো সকালেই পড়াই। তো ফল্ট আর ফোল্টের মধ্যে আগে ফল্ট পড়ি। ফল্ট মানে হচ্ছে চ্যুতি, আর ফোল্ড মানে হচ্ছে ভাঁজ, ঠিক আছে? তো যখন কোনো স্থানে বা কোনো একটা শিলাতে যদি দুপাশ থেকে এরকম করে চাপ দেয়, ঠিক আছে, তো প্রথমে ওই শিলা স্তরের উপরে এরকম করে একটা ভাঁজ তৈরি হয়, কিন্তু তাও যদি চাপ দিতে থাকে তাহলে একটা সময় সেই ভাঁজের মিডিল বরাবর ফাটল ধরে বা ফেটে যায়। তখন কি হয়, একটা খণ্ড উপরের খণ্ডে এরকম করে উঠে যায়। তো এটাকেই বলা হয় চ্যুতি। তো চ্যুতি এরকম দুপাশ থেকে যদি চাপ দেয় তাহলেও হতে পারে, আবার এরকমও হতে পারে যে কোনো একটা জায়গায় দুই দিক থেকে এরকম করে টানছে, অর্থাৎ এদিকে সরে যাচ্ছে শিলাটা আর এদিকে সরে যাচ্ছে। ফলস্বরূপ কী হলো, শিলার মাঝখানে একটা ফাটল ধরলো। পরবর্তীকালে সেই ফাটল বরাবর যদি নিচে বসে যায় কোনো খণ্ড, তখন তাকেও কিন্তু চ্যুতি বলা হয়। অর্থাৎ চ্যুতি দুভাবে তৈরি হতে পারে, একটা হচ্ছে সংকোচনের ফলে আর একটা হচ্ছে সম্প্রসারণের ফলে। সংকোচনের ফলে অর্থাৎ দুপাশ থেকে চাপ দেওয়ার ফলে যে চ্যুতিটা তৈরি হলো সেটাকে বলা হয় বিপরীত চ্যুতি বা রিভার্স ফল্ট, যেটা যে ক্ষেত্রে একটা খণ্ড আরেকটা খণ্ডের উপরে উঠে যায়। আর প্রসারণের ফলে অর্থাৎ যখন দুই দিকে সরে যাচ্ছিল শিলাটা, তখন কী হলো, একটা খণ্ড আরেকটা খণ্ডের নিচে বসে গেল, যেমন এই জায়গাটায় হয়েছে। তো এই ধরনের চ্যুতিকে বলা হচ্ছে স্বাভাবিক চ্যুতি বা নর্মাল ফল্ট। এগুলো ধীরে ধীরে নিজের দিকে পড়বো। এবার আছে প্রসেস অফ ফল্টিং। এটা না পড়লেও হবে, এখান থেকে একটা কোশ্চিন আসে, ওই জন্য এটা দেওয়া। তো একটা আছে ডাইলেশন, একটা ডিস্ট্রয়শন, ডিফরমেশন। এটা আবার তিন প্রকারের আছে, বলছি আমি এগুলো জিনিস একবার করে। যে ডাইলেশন শব্দের অর্থ হচ্ছে যখন সংকোচন প্রসারণের কারণে কোনো শিলাস্তর আয়তনে পরিবর্তন হয়, মানে আয়তন মানলাম আগে এতটুকু ছিল, এখন একটু বড় হয়ে গেল বা একটু ছোট হয়ে গেল, তখন তাকে ডাইলেশন বলা হয়। আর ডিস্ট্রয়শন কথার অর্থ হচ্ছে যখন এই আয়তনের পরিবর্তনের ফলে তার আকৃতিরও পরিবর্তন হবে, যেমন আগে মানলাম বৃত্তাকার ছিল শিলাটা, এখন এরকম চারকোনা হয়ে গেল, তো সেটাকে বলা হয় ডিস্ট্রয়শন বা বিকৃতি। আর ডিফরমেশন মনে হচ্ছে যে যখন কোনো শিলাস্তরে দুটা একসঙ্গেই ঘটে, অর্থাৎ ডাইলেশনও হয় আবার ডিস্ট্রয়শনও হয়, সেরকম। তো এই ডিস্ট্রয়শন আবার তিন প্রকারের হয়, একটা হচ্ছে ইলাস্টিক, একটা হচ্ছে প্লাস্টিক, আর একটা হচ্ছে রাপচার। তো এখান থেকে এই কোশ্চিনটা আসে, ইলাস্টিক ডিফরমেশন। একটা কোশ্চিন জিজ্ঞেস করে যে এইটা ইলাস্টিক রিবাউন্ড থিওরি কার দেওয়া। তো 1906 সালে H.F. রিড সান ফ্রান্সিসকো অঞ্চলে একটা ভূমিকম্পের কারণ বর্ণনা করতে গিয়ে এই থিওরিটা দেন। এটা কিন্তু পরীক্ষায় খুব জিজ্ঞেস করে, জাস্ট এইটুকুর জন্য এটা গোটাটা বর্ণনা করা আছে। তো ইলাস্টিক কথার অর্থ হচ্ছে মানে ইয়ের মতো আর কি, গার্ডারের মতো, যে যখন কোনো একটা শিলাকে এরকম করে আমরা টানলাম, দুদিক থেকে যদি কোনো টান বল কাজ করে, তো প্রথমে আয়তনে বেড়ে যাবে এরকম করে, আবার একটা সময় সেই যেরকম ছিল সেরকম স্থানে চলে আসবে। তো সেটাকে বলা হয় ইলাস্টিক, গার্ডারের মতো। গার্ডারটাকে টানলে প্রথমে বড় হয়ে গেল, ছেড়ে দিলে আবার ছোট হয়ে যাবে এরকম। তো অনেক সময় কী হয়, কোনো শিলাকে যদি এরকম করে টেনে নিয়ে সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। তো এর ফলে অনেক সময় ভূমিকম্প হয়, যেমন সান ফ্রান্সিসকোতে ভূমিকম্প হয়েছিল একবার। এবং সেই ভূমিকম্পের কারণ বর্ণনা করতে গিয়েই H.F. রিড একটা থিওরি দিয়েছিল, যেটা না হচ্ছে ইলাস্টিক রিবাউন্ড থিওরি। এটা কিন্তু খুব জিজ্ঞেস করে পরীক্ষায়, যে ইলাস্টিক রিবাউন্ড থিওরি কার দেওয়া আর এটা কিসের সঙ্গে জড়িত। তো এটা চ্যুতির সাথেও জড়িত হতে পারে, আবার এটা ভূমিকম্পের সাথেও জড়িত হতে পারে, যেহেতু এর ফলে ভূমিকম্প হয়। আর প্লাস্টিক মানে হচ্ছে যখন কোনো শিলাস্তর যদি দুপাশ থেকে টানের ফলে বেড়ে যায় আর পূর্বের অবস্থায় ফিরে না আসে, যেমন একটা প্লাস্টিককে টেনে যদি আমরা বড় করে দিই, সে কিন্তু আর পূর্বের অবস্থায় ফিরে আসে না, সেটাকে বলা হয় প্লাস্টিক ডিফরমেশন। আর রাপচার মানে হচ্ছে এরকম কৃন্তন পীড়নের দরুন, অর্থাৎ মানে টানা আর ছেড়ে দেওয়ার জন্য যদি সেটা ভেঙে যায়, সেটাকে বলা হয় রাপচার ফরমেশন। এটা কিন্তু এইগুলা কিন্তু অত ডিটেলসে পড়ার দরকার নেই, খালি এটা মনে রাখলেই হবে, ইলাস্টিক রিবাউন্ড থিওরি, মানে এইটুকু বোঝানোর জন্যই বাকি সব গল্প ছিল এগুলো। এবার কজেজ অফ ফল্টস, অর্থাৎ চ্যুতি কী কী কারণে হয়। তো চ্যুতি মেনলি দুটা কারণে হয়, আমি অলরেডি বলে দিলাম। একটা সংকোচনের কারণে। সংকোচন কথার অর্থ হচ্ছে যখন কোনো শিলাস্তরকে দুপাশ থেকে এরকম করে চাপ দেওয়া হবে, মানলাম এখানে একটা শিলাস্তর আছে, তো একে চাপ দিচ্ছি, তো শিলাস্তরটা ধীরে 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 এরকম আয়তনে ছোট হয়ে যাচ্ছে। ছোট হতে হতে তখন তার মধ্যে চাপের ফলে এই জায়গাটা ভেঙে যাবে এবং একটা কী বলে যে চ্যুতি, একটা খণ্ড আরেকটা খণ্ডের উপরে উঠে যাবে, অর্থাৎ চ্যুতি সৃষ্টি হবে, যেটাকে আমরা বিলোম চ্যুতি বলে থাকি। আর প্রসারণ কথার অর্থ হচ্ছে যখন কোনো শিলাস্তরকে দুই পাশ ধরে টানবে অর্থ এটাই যে দুটা শিলা পরস্পর থেকে দুদিকে সরে যাবে, ঠিক আছে? তখন কি হবে, তাদের মাঝখানে আবার ফাটল ধরবে এবং এই ফাটল বরাবর একটা খণ্ড আর একটা খণ্ডের নিচে বসে যাবে। এভাবেও কিন্তু হতে পারে, যেটাকে আমরা স্বাভাবিক চ্যুতি বলি।
সর্বাধিক প্রভাব কিন্তু স্বাভাবিক এটাতেই হয়। যদি জিজ্ঞেস করে যে সংকোচন প্রসারণের ফলে কোন দুটার ফলে সবথেকে বেশি, মানে চ্যুতির ক্ষেত্রে কোন দুটার মধ্যে কার প্রভাব সবথেকে বেশি, তাহলে অবশ্যই প্রসারণ হবে, কারণ স্বাভাবিক চ্যুতি ওই জন্যই তার নাম, কারণ ওটা স্বাভাবিক ঘটনা একটা, ওটা বেশি লক্ষ্য করা যায়। এবার আছে চ্যুতির কতগুলো কম্পোনেন্ট যেখান থেকে কোশ্চিন হয়। এক নম্বর আছে চ্যুতি তল। তো চ্যুতি তল কি, যে তল বরাবর চ্যুতি সংগঠিত হয় আর কি। মানলাম এরকম করে আগে একটা শিলা ছিল, এবার এই শিলাটা এই খণ্ড বরাবর এরকম করে ধীরে ধীরে নিচের দিকে নেমে গেল, অর্থাৎ এটা এখন এখানে চলে আসছে, তাহলে এই তল বরাবর নিচের দিকে নামলো, এই যে তল বরাবর, এই তলটাকে তখন আমরা চ্যুতি বলে থাকবো। ঠিক আছে, অর্থাৎ যে তল বরাবর একটা খণ্ড নিচে বসে যায় কিংবা উপরে উঠে যায় তাকে চ্যুতি বলবো, চ্যুতিতল বলবো। এই চ্যুতিতল অনেক সময় অনুভূমিক হতে পারে, অর্থাৎ সমান্তরাল একদম সমান এরকম, অনেক সময় এরকম লম্ব হতে পারে, অনেক সময় এরকম বাঁকা হতে পারে, যেমন এখানে এটা তির্যক আছে। তারপরে আছে চ্যুতি রেখা কি, তো যে রেখা বরাবর চ্যুতিতল আর ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ বলতে এখানে ভূপৃষ্ঠ বলতে অবনমিত ভূপৃষ্ঠ, এটা তো আগে থেকে এখানে আছে, এই অংশটা নিচের দিকে নেমে গেল, তো এই অংশটা আর এই যে চ্যুতিতলটা এই লাইন বরাবর নিচের দিকে মিলিত হলো, তো যে লাইন বরাবর চ্যুতিতল আর হচ্ছে এই অবনমিত ভূপৃষ্ঠ পরস্পর মিলিত হয় তাকে বলা হয় চ্যুতি রেখা। ঠিক আছে, তো যে লাইন বরাবর চ্যুতিতল আর অবনমিত ভূপৃষ্ঠ পরস্পর মিলিত হয় তাকে বলা হয় চ্যুতি রেখা। তো চ্যুতি রেখা অনেক সময় সোজা হতে পারে, অনেক সময় এরকম এলোমেলো আঁকা বাঁকাও হতে পারে। ঠিক আছে, তো এটাই। এবার আছে স্ট্রাইক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন আসে। তো স্ট্রাইক যদি কোনো কোশ্চিনে উল্লেখ এরকম রিলেটেড কোনো কোশ্চিন থাকে কম্পোনেন্টগুলো, আর যদি বলে যে এর মধ্যে কে দিক দেখায়, তো দিক যদি কোশ্চিনের মধ্যে থাকে তাহলে চোখ বন্ধ করে সেটা আয়াম অ্যান্সার হবে। এবং এটা কোশ্চিন কিন্তু অনেকবার পরীক্ষা আসে, যে কোনো পরীক্ষায় কোশ্চিনটা প্রচুর দেয় আর কি, রিপিটেড হয় অনেক। তো আয়ামটা কি, আয়ামটা হচ্ছে চ্যুতিতল আর কাল্পনিক অনুভূমিক তল। ঠিক আছে, মানে এই যে একটা খণ্ড এরকম করে ছিল আগে এই জায়গায়, মানলাম এটা খণ্ড ছিল, আর এই খণ্ডটা মানলাম নিচের দিকে নেমে গেছে, তো এই খণ্ডটা আগে তো এই জায়গায় ছিল, তো আমি এই জায়গায় একটা কাল্পনিক তল কম্পেয়ার করলাম, তো ধরে নিলাম যে এই জায়গায় একটা তল আছে, ওই জন্য বলেছে কাল্পনিক অনুভূমিক তল। তো এই কাল্পনিক অনুভূমিক তল আর এই যে চ্যুতিতল যে রেখা বরাবর মিলিত হচ্ছে সেই রেখাটাকে বলা হচ্ছে আয়াম। অর্থাৎ সিম্পলি বলতে গেলে এই যে রেখাটা এটা হচ্ছে আয়াম বা স্ট্রাইক, আর এই যে নিচের রেখাটা যেখানে ভূপৃষ্ঠটা নিচের দিকে নেমে গেছে, যেখানে কাল্পনিক কল্পনা করার কোনো দরকার নেই, ওখানে ভূপৃষ্ঠটাই আছে, সেটার নাম হচ্ছে ফল্ট লাইন বা চ্যুতি রেখা। অর্থাৎ ফল্ট লাইন নিচের দিকে থাকে স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে, আর স্ট্রাইক হচ্ছে উপরের দিকে থাকে। তো এই জন্যই বলে যে এটা ডিরেকশন দেখায়, কারণ চ্যুতির কী বলে যে কল্পনা আমরা কোন দিকে করব, যেহেতু কাল্পনিক অনুভূমিক তল বলেছে, তো কল্পনা আমরা কোন দিকে করব, যেদিকে চ্যুতির সৃষ্টি হয়েছে, তো চ্যুতির সৃষ্টি এদিকে হয়েছে, ওই জন্য বলছে যে কাল্পনিক অনুভূমিক তল, এদিকে তো কল্পনা করার কোনো দরকার নেই, এদিকে তো চ্যুতি হয়নি, তো ওই জন্য বলেছে যে এটা সবসময় ডিরেকশন দেখায়। এখানে এই যে দিক নির্দেশ করে লেখা আছে, তো এটা কোশ্চিন আসে, খুব রিপিটেড হয়। নতি, চ্যুতিতল আর কাল্পনিক অনুভূমিক তলের সঙ্গে যে কোণ উৎপন্ন হয়, মানে এই যে ব্যাপারটা, এটা চ্যুতিতল, এটা তো চ্যুতিতল এই জায়গাটা, ঠিক আছে, আর এটা হচ্ছে কাল্পনিক অনুভূমিক তল, এরকম করে আমরা কল্পনা করলাম, মানে এদিকে আছে, 3D ছবি আঁকতে পারি না আমি, তো এদের মধ্যে যে কোণ উৎপন্ন হয়, মানে সিম্পলি দেখাতে গেলে এই যে এরকম একটা চ্যুতি হলো, এই জায়গায় মানলাম এটা কাল্পনিক অনুভূমিক তল, এদের মধ্যে যে কোণটা হলো, এই যে চ্যুতিতল আর কাল্পনিক অনুভূমিক তল, এদের মাঝখানে যে কোণটা হলো সেই কোণটাকে বলা হয় নতি। তো নতি অনেক দুই প্রকারের হয়, একটা হচ্ছে ট্রু ডিপ, অ্যাপারেন্ট ডিপ। যদি 90 ডিগ্রি হয় নতির মান তাহলে সেটা ট্রু ডিপ, আর 90-র কম হলে, 90-র বেশি হবে না, 90-র যদি কম হয় তাহলে সেটা হলো অ্যাপারেন্ট ডিপ। ঠিক আছে, এবার আছে চ্যুতি কোণ। তো চ্যুতি কোণটা কি, যে এরকম করে চ্যুতি খণ্ডটা নামলো, তো যেমন আমরা কাল্পনিক অনুভূমিক তল কল্পনা করছি, ঠিক ওরকম আমরা কাল্পনিক উলম্ব তলও কল্পনা করতে পারি। যেমন এই চ্যুতিটা কোণাকোণের দিকে নেমে গেছে, তো আমি তো এরকম কল্পনা ভাবতে পারি যে এটা তো এরকম সোজা নামতে পারতো, তো এই যে এটাকে বলা কাল্পনিক উলম্ব তল, কারণ এটাকে আমরা কল্পনা করছি যে এরকম করে নামতে পারতো। তো এই কাল্পনিক উলম্ব তল আর এই যে চ্যুতি তল যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলা হচ্ছে হেড বা হচ্ছে চ্যুতি কোণ। আর এই দিকে এই যে কোণটা উৎপন্ন হলো এটার নাম হচ্ছে ডিপ। ঠিক আছে, অর্থাৎ ডিপ হচ্ছে কাল্পনিক অনুভূমিক তল আর চ্যুতি তলের মধ্যেকার কোণ, অন্যদিকে হেড হচ্ছে কাল্পনিক উল্লম্ব তল আর চ্যুতি তলের মধ্যেকার কোণ, অর্থাৎ চ্যুতি তলটা মাঝখানে থাকে, এই দিকটা হচ্ছে হেড আর এই দিকটা হচ্ছে ডিপ। এই জন্য একটা কোশ্চিন বলে যে হেড আর ডিপ মিলে সব সময় 90 ডিগ্রি হবে। ঠিক আছে, হেড আর ডিপের সব সময় 90 ডিগ্রি হবে, মানে যোগফল আর কি, তো একে অপরের পরিপূরক কোণ। তো যদি অনেক সময় দিয়ে দেয় এরকম করে যে হেডের মান 45 ডিগ্রি হলে ডিপের মান কত, তাহলে একটা থেকে 90 থেকে আমরা বাকিটা বিয়োগ করে দেবো, তাহলে কিন্তু বের হয়ে যাবে।
তারপরে আছে ব্যবধি আর থ্রো, দুটা কিন্তু একই জিনিস। ব্যবধিকে হিপ বলা হয়, থ্রোকে হচ্ছে ক্ষেপ বলা হয় আর কি। তো চ্যুতিটা আমরা জানি, চ্যুতির ফলে একটা খণ্ড আর একটা খণ্ড থেকে নিচের দিকে সরে যায় কিংবা উপরের দিকে উঠে যায়, এরকম মানে এক কথায় সরণ হয়। তো এই সরণটা আমরা দুইভাবে মেজার করতে পারি। একটা উল্লম্ব বরাবর, উল্লম্ব বরাবর মানে যে কাল্পনিক উল্লম্ব অনুভূমিক তল, অর্থাৎ আগে এই তলটা তো এই জায়গায় ছিল, এই তলটা থেকে সে কতটা নেমে গেল, তো এটা তো উল্লম্ব হলো, ভার্টিক্যাল হলো। তো এরকম ভার্টিক্যাল কতটা সরে গেল বা নিচের দিকে নামলো, সেটা যদি আমরা মেজার করি তাহলে সেটাকে বলা হয় ক্ষেপ বা থ্রো, ভার্টিক্যাল মেজারমেন্টটা। অর্থাৎ ফাটলের দুপাশের ভূখণ্ডের উল্লম্ব কতটা বিচ্যুতি হয়েছে, উল্লম্বভাবে কতটা নিচে বসে গেছে কিংবা উপরে উঠে গেছে, ঠিক আছে। মানে ওই ফল্টের ক্ষেত্রে আবার এটা উল্টা হবে। আর এটা হচ্ছে হিপ বা ব্যবধি কি, যে এই চ্যুতিটা আমরা যখন কল্পনা করি আমরা মানে আমরা এরকমই ভাবি যে এটা সোজা, মোটামুটি সোজাই নামা উচিত ছিল, কিন্তু সোজা তো অনেক সবসময় নামে না, ভার্টিক্যালি হয় না, বেশিরভাগই এরকম কোনাকোনি নামে। তো এটা কতটা এরকম করে পাশের দিকে সরে গেছে, মানে এটা সোজা ছিল আমার, এখান থেকে পাশের দিকে কতটা সরে গেল, তো এটা তো হরাইজন্টাল হলো, ঠিক আছে। উল্লম্ব তল বরাবর কতটা হলো, সেটা হরাইজন্টাল ডিস্টেন্স হলো খালি। তো এটাই বলেছে যে যদি ফাটলের দুপাশের অনুভূমিক বিচ্যুতির পরিমাপ আমরা করি তাহলে তাকে বলা হয় ব্যবধি বা হিপ। আর যদি উল্লম্ব কতটা ভাবে সরছে তাহলে সেটাকে কিন্তু থ্রো বলা হচ্ছে। তারপরে আছে ফুটওয়াল আর হ্যাঙ্গিং ওয়াল। ফুটওয়াল কি? ফুটওয়াল হচ্ছে এই যে চ্যুতিতল আছে, এটা চ্যুতিতল, এই যেমন এটা হচ্ছে চ্যুতিতল, যে তল বরাবর চ্যুতি সংগঠিত হয়, এই চ্যুতিতল উপরের দিকে দেখাচ্ছি, এটা হচ্ছে চ্যুতিতল। তো এই চ্যুতিতলের নিচের দিকে মানে হচ্ছে নিচের দিকে মানে হচ্ছে চ্যুতিতলের নিচে এরকম এই একটা, মানে একটা খণ্ড এরকম করে উপরে আছে আর একটা খণ্ড নিচে আছে, এটা উপরে আছে এটা নিচে আছে, ওরকম নয়। মানে এই যে চ্যুতিতল আছে, চ্যুতিতলের নিচে দিকে কে আছে, তো চ্যুতিতলের নিচে যেটা থাকে সেটাকে বলা হয় ফুটওয়াল। আর চ্যুতিতলের উপরে, অর্থাৎ যে খণ্ডটা উপর থেকে ভেঙে নিচের দিকে নামছে কিংবা নিচ থেকে ধীরে ধীরে উপরে উঠে গেছে, সেই খণ্ডটার কথা বলছে, তাকেই বলা হচ্ছে ঝুলন্ত প্রাচীর বা হ্যাঙ্গিং ওয়াল, যেহেতু সে ঝুলে আছে ফুটওয়ালের উপর, ওই জন্য। তাহলে একটা এরকম কোশ্চেন হতে পারে যে এই দুটার মধ্যে কোনটা চলমান বা কোনটা স্থির। তো মনে রাখতে হবে ফুটওয়ালটা স্থির, মানে ফুটওয়ালটা তো নিচের দিকে থাকে, ওই তো স্থির, কিন্তু যেটা হচ্ছে হ্যাঙ্গিং ওয়াল সে কিন্তু চলমান হয়। স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে সে নিচে বসে যায় আর বিপরীত চ্যুতির ক্ষেত্রে উপরের দিকে যায়। এবার আছে উত্থিত পার্শ্ব আর অবনত পার্শ্ব। এক্ষেত্রে আমরা ওটা বুঝবো যে হচ্ছে এই যে চ্যুতির ফলে একটা খণ্ড তো নিচে বসে গেল, তো একটা খণ্ড নিচে বসে গেল, এই খণ্ডটা নিচে বসলো, তো এটা যেহেতু নিচের দিকে চলে আসছে, তো এখন আমরা ভার্টিক্যালি দেখবো, ভার্টিক্যালি কে উপরে আছে কে নিচে আছে। তো যে নিচে থাকবে সেটা হলো অবনত পার্শ্ব, আর যে উপরের দিকে থাকবে সেটা হলো উত্থিত পার্শ্ব। কিন্তু যদি এটা বিপরীত চ্যুতি হয়, তাহলে উত্থিত পার্শ্বটা কিন্তু উপরের দিকে থাকবে, এমনকি হ্যাঙ্গিং ওয়ালটাও এক্ষেত্রে উপরের দিকে থাকবে, ঠিক আছে। এই যেটা ফুটওয়াল, এটা হ্যাঙ্গিং ওয়াল, এটা স্বাভাবিক চ্যুতি, আর এটা হচ্ছে বিপরীত চ্যুতি। আর কয়েকটা জিনিস আছে, যে একটা হচ্ছে সিলিকন সাইট, একটা হচ্ছে ফল্ট ব্রেক্সিয়া। তো সিলিকন সাইট কি? সিলিকন সাইট মানে হচ্ছে এই যে চ্যুতিতলটা তৈরি হলো, এই যে চ্যুতিতলটা, এটা তো চ্যুতিতল, তো এই চ্যুতিতলটা যদি মসৃণ হয়, ঠিক আছে, একদম নরম হলো, তাহলে সেটাকে আমরা সিলিকন সাইট বলবো। আর যদি মসৃণ না হয়ে যদি কোণযুক্ত হয়, এবড়ো খেবড়ো হয়, তখন তাকে আমরা চ্যুতি ব্রেক্সিয়া বলবো, ঠিক আছে। তো এই চ্যুতিতলটা মসৃণ হবে না অমসৃণ হবে সেটা কিন্তু নির্ভর করে হ্যাঙ্গিং ওয়ালের উপর। হ্যাঙ্গিং ওয়ালটা যে নামছে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে, তো যে বরাবর নামছে সেখানে যদি পাথর টাথর ছুচালো কিছু থাকে তাহলে সেটা কিন্তু ওরকম অমসৃণ হবে। আর যদি এরকম হয় যে সেটা একদম মসৃণ একটা শিলা স্তর, তাহলে কিন্তু এই চ্যুতিতলটাকেও মসৃণ করে দেবে, ঠিক আছে। আর দুটো আছে ফ্লুকন আর গুজ, এখান থেকে কোশ্চেন আসে অনেক সময়, দেখেছি আমি। তো ফ্লুকন আর গুজটা কি? ফ্লুকন হচ্ছে এই যে চ্যুতিটা নামলো, এই চ্যুতিতলটাতে হলো, তো এই চ্যুতিতলে অনেক সময় মাটির একটা হালকা পাতলা মানে পাতলা কি বলবো আর কি, চাদরের মতো পাতলা স্তর তৈরি হয় উপরের দিকে, ঠিক আছে। তো অগভীর মাটি দ্বারা আচ্ছাদিত হয়, যেটাকে বলা হয় ফ্লুকন। তো মাটি দ্বারা আচ্ছাদিত হলে চ্যুতিতলটা, সেটাকে বলা হয় ফ্লুকন, ঠিক আছে। আর যদি সেটা পাউডারের মতো হয়, মানে চ্যুতিতলটা একটু পাউডারের মতো আর কি যদি হয়ে যায়, ঠিক আছে, তাহলে সেটাকে বলা হচ্ছে গুজ। তো গুজ হচ্ছে পাউডারের মতো, আর কী বলে মাটির স্তর থাকলে সেটাকে বলা হচ্ছে ফ্লুকন। আরেকটা শব্দ আছে মাইনোলাইট। তো মাইনোলাইট কিছু নয়, মাইনোলাইট হচ্ছে এই যে চ্যুতিতলটা নিচের দিকে নামলো, তাহলে ফুটওয়াল আর হ্যাঙ্গিং ওয়ালের মধ্যে সংঘর্ষের ফলে মাঝখানের কিছু পাথর আছে, যে পাথরগুলো কিন্তু কী হবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বা গুরু গুরু হয়ে যাবে আবহবিকারের মতো।
তো সেগুলোকেই কিন্তু বলা হচ্ছে মাইনোলাইট, অর্থাৎ যে শিলাচূর্ণটা তৈরি হয় সেই শিলাচূর্ণটা কিন্তু হচ্ছে মাইনোলাইট। ঠিক আছে, তাহলে কী কী দেখলাম, একটা হচ্ছে একটা দেখলাম যেটা প্রথমে ছিল এরকম পড়লাম, প্রথমে চ্যুতিতল আর হচ্ছে আয়াম। তো চ্যুতিতল হচ্ছে এই তলটা, আয়াম হচ্ছে এই তলটা। ঠিক আছে, তারপর হচ্ছে ডিপ হচ্ছে এটা, আর হেড হচ্ছে এটা। ঠিক আছে, আর এটাকে বলা হয় হ্যাঙ্গিং ওয়াল, যেহেতু এ নিচের দিকে নামছে, আর এটা হচ্ছে ফুট ওয়াল, যেহেতু এ স্থির আছে। আর যেহেতু এ মোটামুটি নিচের দিকে আছে, সুতরাং একে অবনমত পার্শ্ব বলে। এ যেহেতু উপরের দিকে আছে, তো একে উত্থিত পার্শ্ব বলে। ঠিক আছে, আর পড়লাম সিলিকন সাইট। যদি এটা মসৃণ হয় তাহলে সিলিকন সাইট, অমসৃণ হলে ফল্ট ব্রেক্সিয়া হবে। ঠিক আছে, আর পাউডারের মতো আস্তরণ থাকলে গুজ হবে, আর মাটির মতো আস্তরণ থাকলে সেটাকে বলা হচ্ছে ফ্লুকন। আর তার এই দুটা উত্থিত পার্শ্ব আর অবনত পার্শ্বের ফলে যে হালকা মাটি চূর্ণ বিচূর্ণ মাটি তৈরি হলো, সেটাকে বলা হচ্ছে মাইনোলাইট। সেগুলো জিনিস পড়লেই হবে। এবার আছে টাইপস অফ ফল্ট। তো বেশিরভাগ এই নর্মাল আর বিলম এগুলো থেকেই দেয় আর কি, যেগুলো 11 12 বই থাকে। আরও অনেক টাইপ আছে, সবগুলো এখানে পড়ারও আছে, কিন্তু বেশিরভাগ উপরের দিকগুলোই দিবে। তো স্বাভাবিক চ্যুতি কী? স্বাভাবিক চ্যুতি আমি বললাম যে যখন একটা খণ্ড, এই যে খণ্ডটা, এই খণ্ড থেকে এটা নিচে বসে গেছে, তো নিচে বসে যখন যাবে তখন তাকে স্বাভাবিক চ্যুতি বলা হয়। তো স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে প্রসারণ বল কাজ করে, অর্থাৎ প্রথমে ব্লক দুটা পরস্পর থেকে দূরে সরে যাবে এবং একটা সময় গিয়ে তাদের মধ্যে ফাটল তৈরি হবে। সেই ফাটল বরাবর একটা খণ্ড যদি নিচে বসে যায় তখন সেটাকে চ্যুতি বলা হয়। তো প্রথমে প্রসারণ বল ও মধ্যাকর্ষণ শক্তির টানে এটা সৃষ্টি হবে এবং পরে অভিকর্ষের ফলে সেটা নিচের দিকে চলে যাবে, অর্থাৎ অভিকর্ষের টানে নিচে বসে যাবে। এই জন্য একে অনেক সময় অভিকর্ষ চ্যুতিও বলে। আর বিলম্ব চ্যুতির ক্ষেত্রে কিন্তু কী হবে, অভিকর্ষের বিপরীত, অর্থাৎ উল্টো দিকে উপরের দিকে উঠে যাবে, ওই জন্য ওকে বলা হয় অভিকর্ষের বিপরীত চ্যুতি। ঠিক আছে, তো এর ফলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। মানে সিম্পল লজিক, আগে এতটুকু জায়গায় ছিল, এবার এই খণ্ডটা তো ধীরে ধীরে নিচের দিকে চলে আসলো, তাহলে এইটুকু জায়গা তো ওই অংশের মধ্যে পড়লই, বাকি আরও কিছুটা সে নিচের দিকে চলে গেল। তো এই কারণেই বলা হয় যে এর ফলে ক্ষেত্রফল কিন্তু বৃদ্ধি পায়। তো এই কয়েকটা জিনিস মনে রাখলেই হবে, এখানে অনেক কিছু আছে, এত কিছু মনে রাখলে মাথা খারাপ হয়ে যাবে আরও। চ্যুতিতল যেমন 45 ডিগ্রির মতোই হয় এগুলো। আর বিলম চ্যুতিতে স্বাভাবিক চ্যুতির সব উল্টা হবে। যেমন স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে দেখলাম যে ব্লকটা নিচের দিকে নেমে গেছিলো, এক্ষেত্রে ব্লকটা কিন্তু উপরের দিকে চলে যাবে। স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে দেখলাম যে ওটা প্রসারণ বলের ফলে আর অভিকর্ষ বলের ফলে হয়েছিল, এখানে কিন্তু ঠিক উল্টা, অর্থাৎ সংকোচন বলের ফলে হবে আর অভিকর্ষের বিপরীতে উপরের দিকে উঠে যাবে। ওই জন্য একে অনেক সময় অভিকর্ষের বিপরীত চ্যুতিও বলা হয়। ঠিক আছে, তারপর নেক্সট আছে কি সংঘট্ট চ্যুতি। তো সংঘট্ট চ্যুতি কী? সংঘট্ট চ্যুতি হচ্ছে এটা ভাঁজের মতো অনেকটা। তো মানলাম দুই দিক থেকে এরকম করে কোনো একটা শিলাস্তরে প্রেসার ক্রিয়েট হচ্ছে। তো প্রেসার ক্রিয়েটের ফলে কী হবে, প্রথমে এই খণ্ডের মধ্যে একটা ফাটল তৈরি হবে। তাও যদি এরকম প্রেসার দিতে থাকে তাহলে কী হবে, একটা খণ্ড আর একটা খণ্ডের একদম উপরে উঠে যাবে, ঠিক যেমনটা এরকম এখানে হয়েছে। তো একেই বলা হয় সংঘট্ট চ্যুতি। এই সংঘট্ট চ্যুতি তৈরি হবার পর একটা খণ্ড তাও যদি অপসারিত হয়, মানে সরতে থাকে একটা খণ্ড, তাহলে তাকে আবার সরছে কিনা তার উপর ভিত্তি করে তাকে আবার ভাগ করা হয়। যেমন উপরের খণ্ডটা যদি সরে যায়, মানলাম উপরের খণ্ডটা এই বরাবর আরও সরে যাচ্ছে, কিংবা নিচের খণ্ডটা এরকম করে এই দিক বরাবর সরে যাচ্ছে। তো যদি উপরের খণ্ডটাই চলমান হয়, মানে সংঘট্ট চ্যুতি তৈরি হওয়ার পর, তাহলে তাকে বলা হয় উদ্ঘট্ট চ্যুতি বা ওভার থ্রাস্ট। এই যে ওভার এই জন্য, কারণ উপরেরটা সরছে। আর যদি নিচেরটা চলমান হয় তাহলে তাকে বলা হয় আন্ডার থ্রাস্ট বা অধোঘট্ট চ্যুতি। ঠিক আছে, এবার এরা পরস্পর চলনের ফলে, সে উদ্ঘট্টই হোক আর অধোঘট্টই হোক, পরস্পর চলনের ফলে যদি পরস্পর থেকে তারা দূরে সরে যায়, অনেকটা দূরে সরে যায়, তখন তাদের মধ্যে গ্যাপ যদি 1.5 কিলোমিটার বা তার বেশি হয়ে যায়, তখন সেটাকে বলা হয় ন্যাপ, যেখান থেকে কোশ্চেন আসে। তো ন্যাপ হচ্ছে সংঘট্ট আর অধোঘট্ট চ্যুতির ফলে বা সংঘট্ট চ্যুতির ফলে আর কি, যদি দুটা খণ্ডের মধ্যেকার ডিস্টেন্সটা 1.5 কিমি বা তার বেশি হয়ে যায়, তখন তাকে বলা হয় ন্যাপ। ঠিক আছে, তো ন্যাপ আবার 3 প্রকারের হয়, একটা হচ্ছে অটোকথন, প্যারা অটোকথন, অলকথন। তো এগুলোর দূরত্ব সেরকম কোনো বইয়ে মেনশন করা নেই, খালি এটুকু বলা আছে যে অটোকথন আমরা তাকে বলবো যেটা মোটামুটি কাছাকাছি থাকবে। তো কোশ্চেন আসলে এরকমই হবে যে যদি ন্যাপের ফলে দুটা খণ্ড ডিস্টেন্স খুব কম হয়, তার মানে বোঝা গেল যে কাছাকাছি, তাহলে সেটা অটোকথন। আর মাঝামাঝি যদি বলে তাহলে প্যারা অটোকথন। অনেকটা জুড়ে যদি বলে 1.5 কিলোমিটারের থেকে অনেক বেশি, তাহলে সেটা হচ্ছে অলকথন। ঠিক আছে, অটোকথন, প্যারা অটোকথন, অলকথন। অলকথন অনেক দূরে, অটোকথন কাছে, আর প্যারা অটোকথন হচ্ছে মাঝারিতে। তো এর কতগুলো উদাহরণ আছে ন্যাপের, যেমন কাশ্মীর, গাড়োয়াল, সিমলা, পিলগ্রিম ন্যাপ, এরকম। ঠিক আছে, এতগুলো উদাহরণ আছে। এবার আছে সোপান চ্যুতি। তো কোনো স্থানে যদি এরকম স্বাভাবিক চ্যুতি একবার এরকম করে হলো,
এবার এই যে খণ্ডটা আছে এই খণ্ডেরটা আবার পরবর্তীকালে এরকম করে কিছু অংশ নিচের দিকে নামলো, আবার নামলো, অর্থাৎ একই স্থানে বারবার যদি এরকম করে স্বাভাবিক চ্যুতি ঘটতে থাকে তখন এরকম একটা সিঁড়ির মতো ভূমির তৈরি হয়, যেটাকে যে চ্যুতিটাকে বলা হয় সোপান চ্যুতি। কারণ সোপান চ্যুতি কথার সোপান শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি, যেহেতু এটা সিঁড়ির মতো হচ্ছে ওই জন্য একে বলা হচ্ছে সোপান চ্যুতি। এই যে রাইন নদী যে আছে, তো রাইন নদীটা কিন্তু এরকম সোপান চ্যুতির মধ্য দিয়ে প্রবাহিত, মানে রাইন নদীটা এরকম সোপান চ্যুতি হয়েছে নদীর নিচের অংশটা, আর তার উপরের দিয়ে কিন্তু সেটা প্রবাহিত হয়েছে। পরিখা চ্যুতি কি? এরকম সোপান চ্যুতি যদি এদিক থেকে তৈরি হয়, ঠিক অন্যদিকে যদি এরকম করে কোনো জায়গায় সোপান চ্যুতি তৈরি হয় এবং তারা যদি পরস্পর মিলে যায়, তাহলে মনে হবে যে দুদিকে একটা সিঁড়ি তৈরি হয়েছে আর মাঝখান দিয়ে কোনো নদী প্রবাহিত হচ্ছে এরকম, তখন তাকে বলা হচ্ছে পরিখা চ্যুতি। ঠিক আছে, অর্থাৎ পরিখা চ্যুতি হচ্ছে দুটা সোপান চ্যুতির মিলনের ফলে তৈরি হয়। আর বৃহদায়তন সোপান চ্যুতি যদি হয় তাহলে তাকে গ্রাবেন বলে অনেক সময়। ঠিক আছে, সোপান চ্যুতি অনেক বড় হলে তাকে গ্রাবেন বলে, এটা মনে রাখতে হবে। তো পরীক্ষায় এরকম কোশ্চেন আসে অনেক সময় যে কোনটার পর কোনটা তৈরি হবে, পরপর সাজাও। তো আগে হবে স্বাভাবিক চ্যুতি, স্বাভাবিক চ্যুতির ফলেই তৈরি হবে সোপান চ্যুতি, এবং সোপান চ্যুতির ফলেই তৈরি হবে পরীক্ষা চ্যুতি বা স্টেপ ফল্ট। এই পরীক্ষা চ্যুতি স্টেপ ফল নয়, ট্রাপ ফল। ঠিক আছে, বা দ্রোণী চ্যুতি। এবার আছে ট্রান্সফর্ম ফল্ট। তো ট্রান্সফর্ম ফল্ট কি? যখন আয়াম বরাবর চ্যুতি সংগঠিত হবে। আয়াম বরাবর মানে আমি বললাম যে এই যে অংশটা এই বরাবর আর কি, অর্থাৎ পাশাপাশি সরে যাবে, সিম্পল কথা। ঠিক আছে, যখন এরকম ভার্টিক্যালি হরাইজন্টালি মুভমেন্ট হবে, পাশাপাশি সরে যাবে, তখন তার ফলে যদি চ্যুতি তৈরি হয় তখন তাকে বলা হচ্ছে ট্রান্সফর্ম ফল্ট। ফর এক্সাম্পল সান আন্দ্রিজ চ্যুতি। ঠিক আছে, সান আন্দ্রিজ চ্যুতি, যেটা প্লেট টেকটনিকে পড়েছিলাম, যে সান আন্দ্রিজ চ্যুতি পৃথিবীর বৃহত্তম ট্রান্সফর্ম ফল্ট। ঠিক আছে, যেটা কিন্তু দুটা প্লেটের পাশাপাশি সরণের ফলে হয়। এবং এখানে কিন্তু একটা কোশ্চিন আসে, অনেকবার কোশ্চিন জিজ্ঞেস করেছে ওটা, সেটা হচ্ছে এই সান আন্দ্রিজ চ্যুতিতে কী ধরনের মুভমেন্ট হয়, ডান হাতি মুভমেন্ট না বাম হাতি মুভমেন্ট? তো অ্যান্সারটা হবে ডান হাতি মুভমেন্ট, ডেক্সট্রাল। ডান বাম লেখা থাকে না, ডেক্সট্রাল লেখা থাকে। ডেক্সট্রাল শব্দের অর্থ হচ্ছে ডান হাতি, আর সিন্ট্রাল শব্দের অর্থ হচ্ছে বাম হাতি। আর সিনটেক্সিয়াল বলে আবার একটা আছে, যেমন হিমালয় যখন পড়াবো তখন সিনটেক্সিয়াল বাঁক নিয়েছে একটা। সিনটেক্সিয়াল আর সিন্ট্রাল দুটো আলাদা জিনিস। সিন্ট্রাল মানে বাম, আর সিনটেক্সিয়াল মানে আবার ডানমুখী। ঠিক আছে, মানে দক্ষিণমুখী আর কি। তো এই টার্মগুলো কিন্তু উল্টাপাল্টা করলে হবে না। তো স্ট্রাইক স্লিপ ফল্ট একটা আছে। তো ট্রান্সফর্ম চ্যুতি তো বললামই আমরা। এবার স্ট্রাইক স্লিপ ফল্টটা ওই একই রকম ঘুরে ফিরে, এগুলা জিনিস একই রকম সব। তো মানে স্ট্রাইক বরাবর, অর্থাৎ আয়াম বরাবর যেহেতু সরছে, দুটা চ্যুতি পাশাপাশি সরে যাচ্ছে আয়াম বরাবর, তাই তাকে বলা হচ্ছে স্ট্রাইক স্লিপ ফল্ট। তো এটা আবার দুই প্রকারের হয়, ডান হাতি মুভমেন্ট হয় আর বাম হাতি মুভমেন্ট হয়। ডান হাতি মুভমেন্ট মানে আমি যদি এদিকে দাঁড়ায় থাকি এদিকে, তাহলে আমার ডান হাতটা এদিকে আর বাম হাতটা এদিকে। তো দেখা গেল এটা আমার স্থির আছে কথার কথা। আর এই যে খণ্ডটা এটা আমার সরে আসছে যে কোনো একদিকে, তো আমি বললাম যে ডান হাতি মুভমেন্ট হচ্ছে। আবার যদি বা হাতের খণ্ডটা সরে যায় তাহলে বাম হাতি মুভমেন্ট হবে। ঠিক আছে, তো এটা বেশিরভাগ ক্ষেত্রে নর্থের দিকে মুখ করে দাঁড়িয়ে তারপরে এগুলো মেজার করা হয়, নাহলে তো যেদিকে দাঁড়াবে ওই দিকেই তো হয়ে যাবে ব্যাপারটা। তারপর এটা কী আছে, নতি স্কলন বা ডিপ স্লিপ ফল্ট। ডিপ স্লিপ ফল্ট মানে এরকমই যে নতি বরাবর হবে। তো নতি কোথায় ছিল আমাদের? নতি মানে এই জায়গায় ছিল। নতি মানেই হচ্ছে এরকম নিচের দিকে নেমে যাবে, যেমন এখানে নেমেছে। এবং নর্মাল ফল্ট, রিভার্স ফল্ট, এগুলো সব হচ্ছে নতি স্খলন চ্যুতির মধ্যে পড়বে। ঠিক আছে, তো নতি স্খলন মানে হচ্ছে নতি বরাবর হবে, এটাই মেন কথা। আর তির্যক স্খলন কি? তো স্ট্রাইক বরাবর হলে আয়াম স্খলন চ্যুতি, নতি বরাবর হলে নতি স্খলন চ্যুতি। আয়াম বরাবর কথার অর্থ হচ্ছে পাশের দিকে সরে যাওয়া, আর নতি বরাবর কথার অর্থ হচ্ছে নিচের দিকে নেমে যাওয়া। এবার কোনো একটা জায়গায় দেখা গেল প্রথমে একটা শিলাখণ্ড নিচের দিকে নামছিল, অর্থাৎ নতি বরাবর হচ্ছিল, তারপরে কোনো কারণে সে আবার পাশের দিকেও সরে গেছে, অর্থাৎ আয়াম বরাবরও হয়েছে, তখন তাদেরকে আমরা বলবো তির্যক স্খলন চ্যুতি। অর্থাৎ যেখানে প্রথমে নতি বরাবর তারপরে আয়াম বরাবর, কিংবা প্রথমে আয়াম বরাবর তারপরে নতি বরাবর সংগঠিত হবে, তখন তাকে বলা আছে তির্যক স্খলন চ্যুতি। এবার আয়াম চ্যুতি, নতি চ্যুতি এগুলা সব একই জিনিস, বারবার একই জিনিস, কনসেপ্ট একই, যে আয়াম বরাবর তৈরি হবে আর কি। আয়াম স্খলন কোথায় নাম আছে, বইয়ের মধ্যে সবগুলো দেওয়া ছিল, ওই জন্য আমি অ্যাড করে দিয়েছিলাম। তো যাই হোক, স্তর চ্যুতিটা কি একটা চ্যুতিতল যদি শিলা স্তরের স্তরায়ন তলের সমান্তরালে হয়, মানে শিলার স্তরায়ন তল বলতে এরকম যে মানলাম একটা শিলার যে স্তরগুলো তৈরি হয়েছে বা শিলার যে ঢালটা আছে, শিলার স্তর মানে স্তর নয়, শিলার স্তর। তো শিলার স্তর কোনটাকে বলবো আমরা? এই যে এগুলো হচ্ছে শিলার স্তর, পাললিক শিলা যেমন স্তর থাকে। তো
তো যখন চ্যুতিটা সংগঠিত হবে এমনভাবে নামবে দেখে মনে হচ্ছে যে এই স্তরটা এর সঙ্গে লেগে গেছে, এই স্তরটা এর সঙ্গে লেগে গেছে, এই স্তরটা এর সঙ্গে লেগে গেছে, এরকম হবে, তখন তাকে আমরা স্তর চ্যুতি বলবো। অর্থাৎ চ্যুতিতল শিলাস্তরের স্তরায়ন তলের সমান্তরালে হবে আর কি, এরকম ব্যাপারটা। একটা আছে রিফট ফল, গ্রস্ত চ্যুতি। তো এক্ষেত্রে চ্যুতিতলের আয়াম শিলাস্তরের আয়ামের সমান্তরালে হবে, ঠিক আছে। চ্যুতিতলের আয়ামটা আর শিলাস্তরের আয়ামটা একই রকম হবে। কীরকম ব্যাপারটা? অর্থাৎ শিলাস্তরটা যেদিকে ঢালু, মানলাম এদিকে ঢালু, চ্যুতিটাও ঠিক এদিকেই সংগঠিত হয়েছে। ফর এক্সাম্পল, আমরা যেমন যে জায়গায় বসবাস করি, তো আমাদের ঢালটা কিন্তু দক্ষিণমুখী, ওই জন্য বেশিরভাগ নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়। এবার দেখা গেল একটা খণ্ড, যে খণ্ডটা এরকম করে নিচের দিকে নামছে, সে দক্ষিণ দিকেই নামছে, তখন সেই ব্যাপারগুলোকে এটা বলা হয়, ঠিক আছে। এবার আছে ছিন্ন চ্যুতি। তো চ্যুতির আয়াম বরাবর অধস্তূপের গা ঘেঁষে ঊর্ধ্বস্তূপ অনেক দূর স্থানান্তরিত হলে, ঠিক আছে, মানে আয়াম বরাবর ঊর্ধ্বস্তূপ অধস্তূপ থেকে অনেক দূরে চলে গেলে সেটাকে বলে ছিন্ন চ্যুতি। আর এই ছিন্ন চ্যুতির পরিমাণটা যদি 1.5 কিলোমিটার হয়, তাহলে সেটা তখন আবার ন্যাপ নামে পরিচিত হয়, এরকম। এগুলা কোশ্চেন অত দেয় না পরীক্ষায়, খালি জাস্ট লেখা আছে। লংগিটিউডনাল মানে হচ্ছে আঞ্চলিক ঢালের সমান্তরালে হবে, যেদিকে ঢাল থাকবে সেদিকে হবে। আর অনুপ্রস্থ হচ্ছে আঞ্চলিক ঢালের বিপরীত হবে, ঠিক আছে। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, বলছি না আমি। একটা আছে কৈবাল চ্যুতি, এটা পরীক্ষা দেয়, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই কৈবাল চ্যুতি পরীক্ষা দেয়, কারণ এটা ভাজও, এটা আবার চ্যুতিও, ঠিক আছে। পরিধি চ্যুতি মানে বৃত্তাকারে হবে, সিম্পল জিনিস। আর অরীয় চ্যুতি মানে হচ্ছে একে অন্যের দিকে মুখ করে থাকবে, এদিক থেকে একটা খণ্ড ভেঙে এদিকে আসলো, এদিক থেকে একটা খণ্ড ভেঙে এদিকে, এদিক থেকে একটা খণ্ড ভেঙে এদিকে, এরকম, ঠিক আছে, এরকম ব্যাপারগুলো। আর কৈবাল চ্যুতিটা কি? কৈবাল চ্যুতি একটা বিশেষ ধরনের চ্যুতি যেখানে ভাঁজ আর চ্যুতি একসঙ্গে সংগঠিত হয়। মানলাম একটা এরকম শিলাস্তর আছে, যে শিলাস্তরকে এদিক থেকে প্রচুর চাপ দিচ্ছে, আবার এই দিক থেকে প্রচুর টানছে। তো দেখা গেল এই দিকে সে ভাঁজ তৈরি করেছে, আবার অন্যদিকে সে একটু কী করেছে, অন্যদিকে মানে একদম কাছাকাছি ছোটো শিলা তো হবে না, অনেক দূর অনেক বড় শিলা হবে। তো কিছু দূর গিয়ে দেখতে পাবো আমরা যে এই দিকে আবার চ্যুতি তৈরি হয়েছে। তো এই ধরনের চ্যুতিকে বলা হচ্ছে কৈবাল চ্যুতি, ঠিক আছে। অর্থাৎ একদিকে টান আর অপর দিকে সংকোচনের ফলে যদি একদিকে চ্যুতি তৈরি হয় এবং অন্যদিকে যদি ভাঁজের সৃষ্টি হয়, তাহলে এই বিশেষ ধরনের ভাঁজকে বা চ্যুতিকে বলা হচ্ছে কৈবাল ফল্ট, ঠিক আছে। আর এগুলো অত পড়তে হবে না, এগুলো আমি বলছি না আর কিছু। এবার ল্যান্ডফর্মগুলো চলে আসে, এখানকার ল্যান্ডফর্মগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ল্যান্ডফর্মগুলো খুব ইম্পর্টেন্ট, এখানকার ল্যান্ডফর্ম কে কোনটা নাম দিয়েছে সেটা থেকে পরীক্ষা দেয়। তো 1 নম্বর আছে চ্যুতি ভৃগু। চ্যুতি ভৃগু কিছুই নয়, চ্যুতির ফলে যে খাড়াই ঢাল তৈরি হলো, এই যে খাড়া ঢালটা তৈরি হলো, এটাকে বলা হয় ফল্ট স্ক্র্যাপ বা চ্যুতি ভৃগু। তো পরীক্ষায় কোশ্চেন দেয় যে চ্যুতি ভৃগু শব্দটা প্রথম কে ব্যবহার করে? তো ভূবিজ্ঞানী রাসেল 1884 সালে প্রথম চ্যুতি ভৃগু শব্দটা ব্যবহার করে। ব্যাস এটুকু জানলেই হবে, উদাহরণগুলো অত মনে রাখতে হয় না, নাহলে মাথা খারাপ হয়ে যাবে। একটা আছে পুনরুজ্জীবিত চ্যুতি ভৃগু। পুনরুজ্জীবিত কাকে বলে? পুনরায় জন্ম হলো ওই জন্য। দেখা গেলো এই যে চ্যুতি ভৃগু তৈরি হলো, এই চ্যুতি ভৃগু পরবর্তীকালে নদী, হিমবাহ, বায়ুর ক্ষয়কার্যের ফলে দেখা গেলো এটা ভরাট হয়ে গেল, অর্থাৎ ভরে গেল এরকম। এবার পরবর্তীকালে পুনরায় ওই জায়গায় চ্যুতি হলো, মানে এই যে ফল্ট স্ক্র্যাপটা এটা পুনরায় বের হলো, সেটা নদীর ক্ষয়কার্যের ফলে হবে না, মানে পুনরায় এদিকে আবার চ্যুতি হলো, আবার এরকম একটা খাড়াই ঢাল তৈরি হলো, তখন সেক্ষেত্রে আমরা তাকে বলবো পুনরুজ্জীবিত চ্যুতি ভৃগু, অর্থাৎ পুনরায় জেগে উঠলো। কিংবা একে কবর উত্থিত চ্যুতি ভৃগুও বলে, কবর থেকে উঠে আসলো যেহেতু ওই জন্য। এবার একটা আছে চ্যুতি রেখা ভৃগু। তো চ্যুতি ভৃগুতে আমরা পড়লাম যে চ্যুতি ভৃগু কী হয়, চ্যুতির ফলে তৈরি হলো যে খাড়াই ঢালটা। এবার অনেক সময় এরকম হতে পারে যে এরকম করে একটা শিলা আছে, এর উপর দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে, নদীটা যাচ্ছে এরকম করে দিক থেকে এদিকে। তো কী হলো, দেখা গেলো এই দিকটা নরম শিলা দ্বারা গঠিত আর এই দিকটা কঠিন শিলা দ্বারা গঠিত। তো চ্যুতি এই জায়গাটা কী হবে, এরকম করে এরকম হয়ে যাবে, অর্থাৎ এই দিকটা ক্ষয় হয়ে যাবে। তো এটা কি এই জায়গায়ও কিন্তু একটা খাড়াই ঢাল তৈরি হলো, কিন্তু এই খাড়াই ঢালটা কিন্তু চ্যুতির ফলে তৈরি হলো না। কিসের ফলে তৈরি হলো? বহির্জাত প্রক্রিয়ার ফলে, ঠিক আছে। তো এরকম বহির্জাত প্রক্রিয়ার ফলে যদি কোনো খাড়াই ঢাল তৈরি হয় বা ভৃগু তৈরি হয়, তাহলে সেটাকে WM ডেভিস আলাদা করার জন্য এর একটা আলাদা নাম দিয়েছে, যেটা হলো ফল্ট লাইন স্ক্র্যাপ। কারণ ফল্ট স্ক্র্যাপের তৈরি তো অন্তর্জাত প্রক্রিয়ার ফলে, চ্যুতির ফলে, আর সেম ওরকমই ভূমিরূপটা কিন্তু তৈরি হচ্ছে অন্য উপায়ে। তো সেটাকে আলাদা করে বোঝার জন্য তিনি এটা নাম দিয়েছিলেন, যে এটার নাম হচ্ছে ফল্ট লাইন স্ক্র্যাপ। তো ফল্ট স্ক্র্যাপ যদি দেয় বা চ্যুতি ভৃগু যদি দেয়, তাহলে ওটা কিন্তু রাসেল হবে। কিন্তু চ্যুতি রেখা ভৃগু যদি দেয়, তাহলে এটা কিন্তু হবে ডেভিস। আর একটা কোশ্চেন গোলমাল হয় এরকম, যে চ্যুতি ভৃগু যেহেতু চ্যুতির ফলে তৈরি হলো, তার মানে অন্তর্জাত প্রক্রিয়ার ফলে তৈরি হয়েছে, অন্তর্জাত। আর চ্যুতি রেখা ভৃগুটা এবার বহির্জাত প্রক্রিয়ার ফলে তৈরি হয়েছে। তো অনেকে চ্যুতি রেখা ভৃগু, সামনে চ্যুতি আছে, সুতরাং এটা এটা অন্তর্জাত প্রক্রিয়া তৈরি হয়েছে, ওরকম নয়, কিন্তু এটা বহির্জাত প্রক্রিয়া তৈরি হয়েছে, এটা কিন্তু মনে রাখতে হবে।
তো এবার আছে এর আবার ভাগ আছে পুনর্ভবা চ্যুতিরেখা ভৃগু, বিপরা চ্যুতিরেখা ভৃগু আর বিমিশ্র চ্যুতিরেখা ভৃগু। তো পুনর্ভবা চ্যুতিরেখা ভৃগু মানে কি, মানলাম এই দিকে একটা সময় এরকম চ্যুতি ভৃগু ছিল, পরবর্তীকালে আবার ঢাকা পড়ে বন্ধ হয়ে গেছে, পুনরায় নদীর বৈষম্যমূলক কাজের ফলে আবার সেই দিকেই চ্যুতি তৈরি হলো, তখন তাকে বলা হয় পুনর্ভবা চ্যুতিরেখা ভৃগু। অর্থাৎ প্রাথমিকভাবে যেদিকে চ্যুতি তৈরি হয়েছিল, পরবর্তীকালে আবার সেই দিকেই যদি ভৃগু তৈরি হয় বৈষম্যমূলক কাজের ফলে, তখন তাকে বলা হচ্ছে পুনর্ভবা চ্যুতিরেখা ভৃগু। এবার দেখা গেলো কোনো একটা জায়গায় যে আগে এদিকে চ্যুতি ভৃগু তৈরি হয়েছিল, চ্যুতি ভৃগু, তখন এটা কোনো কারণে বন্ধ হয়ে গেল এরকম। এবার অন্যদিকে আবার চ্যুতি ভৃগু তৈরি হলো, দেখা গেলো এই দিকে তৈরি হলো, এই দিকটা বেশি নরম হয়ে গেছে, এই দিকে তৈরি হলো বৈষম্যমূলক কাজের ফলে, তখন তাকে বলা হচ্ছে বিপরা চ্যুতিরেখা ভৃগু। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যেদিকে হয়েছিল ঠিক তার বিপরীত দিকে যদি ভৃগু তৈরি হয়, তখন তাকে বলা হচ্ছে বিপরা চ্যুতিরেখা ভৃগু। আর বিমিশ্র কথার অর্থ হচ্ছে যে ভূমিরূপটা দুইটারই সাক্ষ্য বহন করে, অর্থাৎ একবার হচ্ছে বিপরা চ্যুতিরেখা ভৃগু, আর একবার পুনর্ভবা চ্যুতিরেখা ভৃগু। তো এগুলো ক্লাসিফিকেশনগুলো তারা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলো বললাম আমি, যে চ্যুতি ভৃগুটা কে দিয়েছে, কীভাবে তৈরি হয়, চ্যুতিরেখা ভৃগুটা কে দিয়েছে, কীভাবে তৈরি হয়, এগুলো। এবার আছে স্তূপ পর্বত। তো স্তূপ পর্বত আমরা জানি যে চ্যুতির ফলে মাঝের একটা খণ্ড হয় নিচে বসে যাবে, নাহলে উপরে উঠে যাবে। তো এরকম নিচে বসে গেলে দুপাশের যে এই যে উঁচু অংশগুলো থাকে সেগুলোকে ব্লক মাউন্টেন বা স্তূপ পর্বত বলা হয়, ঠিক আছে। একে অনেক সময় হোস্ট বলা হয় আবার। আর অনেক সময় এরকমও হতে পারে যে মাঝের অংশটা স্থির থাকলো কিন্তু দুপাশের অংশগুলো নিচে বসে গেল, তাহলে তুলনামূলকভাবে যে উপরে উঠে থাকলো সেই হলো ব্লক মাউন্টেন। তো ব্লক মাউন্টেন ওটাই। ব্লক মাউন্টেনকে আবার হোস্ট বলা হচ্ছে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। গ্রাবেনও বলা হচ্ছে সেম এরকম ব্যাপারগুলোকেই। গ্রাবেন হচ্ছে নিচের দিকেরটা, এই বললাম না বৃহদাকার কী চ্যুতি যেন ছিল ওটা, পরীক্ষা চ্যুতিকে গ্রাবেন বলা হয়। তো এই জায়গায় একটা পরীক্ষা চ্যুতির মতো তৈরি হয়েছে, দুটা মিলে গেছে, ওই জন্য গ্রাবেন। এবার হচ্ছে গ্রস্ত উপত্যকা কী জিনিস, তো গ্রস্ত উপত্যকা হচ্ছে যেটা নিচু হয়ে থাকলো, ঠিক আছে, যেটা নিচু হয়ে থাকলো সেটা হলো গ্রস্ত উপত্যকা। তো গ্রস্ত উপত্যকার পাশাপাশি আরেকটা আছে যেটা নাম হচ্ছে ভ্রষ্ট উপত্যকা বা র্যাম ভ্যালি। তো এই দুটা কী জিনিস, তো গ্রস্ত উপত্যকা মনে রাখতে হবে, যে ভালো করে বুঝতে হবে জিনিসটা, নাহলে কিন্তু বোঝা যাবে না। যদি কোনো স্থান নিচু হয়ে, মানলাম এটা আগে এরকম ছিল, এবার মাঝের এই অংশটা নিচু হয়ে গেল, ঠিক আছে, অর্থাৎ এরকম করে তৈরি হলো, তো এটা তো নিচু হয়ে উপত্যকা তৈরি করলো, তাহলে একে বলবো আমরা গ্রস্ত উপত্যকা। বোঝা গেল? অর্থাৎ যে কোনো স্থান যদি নিচু হয়, ঠিক আছে, তখন তাকে গ্রস্ত উপত্যকা বলা হয়। আর দেখা গেল কোনো একটা স্থান যে এই জায়গায় ছিল এই জায়গায়ই থাকলো, কিন্তু তার দুপাশের ভূখণ্ডগুলো এরকম করে উলম্বভাবে উপরের দিকে উঠে গেল, কিংবা এরকম হলো যে মাঝে দুই পাশের জায়গাগুলো ওই জায়গায় আছে, মাঝের ভূখণ্ডটা উপরের দিকে উঠে গেল, তাহলে এই যে এই জায়গাগুলোতে দুই পাশে কিংবা এখানে যে মিডিলে এই জায়গায়ও কিন্তু একটা উপত্যকার তৈরি হলো, কিন্তু এই উপত্যকাটা কিন্তু তৈরি হলো এরকমভাবে যে এ কিন্তু তার স্থান পরিবর্তন করেনি, যেরকম ছিল ওই জায়গায় আছে, স্বস্থানেই আছে, তা সত্ত্বেও তার মধ্যে কিন্তু একটা উপত্যকা তৈরি হলো। এই ধরনের উপত্যকাকে বলা হয় র্যাম ভ্যালি বা ভ্রষ্ট উপত্যকা, ঠিক আছে। তো এই জন্যই লেখা আছে এখানে যে দুটি বিপরীত চ্যুতির মধ্যবর্তী অবনমিত ভূভাগে র্যাম ভ্যালি তৈরি হয়। তো বিপরীত চ্যুতি মানে কি, দুই পাশের ভূখণ্ডটা উপরের দিকে উঠে যাবে, মাঝখানে সেই স্থানে থেকেই সে তৈরি করবে উপত্যকা। আর স্বাভাবিক চ্যুতিতে মেনলি দেখা যাবে গ্রস্ত উপত্যকা। যদিও গ্রস্ত উপত্যকা ভ্রষ্ট উপত্যকা সব জায়গায় একই রকম বলে দেখা হয়, কিন্তু তা আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে, কখন কী পরীক্ষা দিতে বলা মুশকিল। এবার আছে ক্লিপে। তো ক্লিপে মানে হচ্ছে একটু অন্যরকম ব্যাপার আর কি, টুপি শিলা বলা হয় ক্লিপেকে অনেক সময়। কীরকম ব্যাপারটা, যে অনেক সময় এরকম হয় চ্যুতির ফলে ঠিক আছে, যে 1.5 কিলোমিটার দূরে চলে যায়, অর্থাৎ ন্যাপ যেটা বললাম আমি, তো ন্যাপের ফলে কিছু কিছু ভূখণ্ড বা কিছু কিছু শিলাখণ্ড মেইন শিলা থেকে এতটা দূরে সরে যাবে যে ওখানে সে একাই পড়ে থাকবে, আশেপাশে ওরকম কোনো খণ্ড থাকবে না, ঠিক আছে, তখন তাকে বলা হয় ক্লিপে। এরকম একটা টার্ম ইয়েতেও আছে, ওই হিমবাহতে। তো যেমন এই জায়গাটা এটা আলাদা করে আছে, সাদা, গোটাটা সাদা, এ একা এদিকে আছে এখানকার জিনিস, সুতরাং এটা হলো ক্লিপে। তো উদ্গট চ্যুতির ঊর্ধ্বস্তূপ থেকে মূল অংশ অনেক দূরে চলে যাবে, এত দূরে চলে যাবে যেখানে ওই যুগের কোনো শিলাই পাওয়া যাবে না, সব অন্য যুগের শিলা, ওই একাই ওইরকম, তখন সেই ভূমিরূপটাকে বলা আছে ক্লিপে। আর এখানে কয়েকটা রিলেটেড থিওরি আছে, যেমন ফল থিওরি কে দিয়েছে মনে রাখতে হবে, এল সিকিং আর জি কে গিলবার্ট, গ্রেট বেসিন রেঞ্জের উপর। ইরোশন থিওরি কে দিয়েছে, জে এফ স্পার দিয়েছে। একটা আছে, এগুলা পরীক্ষা আসে না, যে হাইপোথেসিস বাই ইসি বুলার্ড তো দিয়েছে কিছু কিছু, বুলার্ডেরও আছে, যেটা গ্রস্ত উপত্যকা কীভাবে সৃষ্টি হয় সেটা বর্ণনা করেছে। আর উপরের থিওরিগুলো হচ্ছে স্তূপ পর্বত কীভাবে তৈরি হয় সেটা বর্ণনা করেছে। এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো কিন্তু প্রথমে নোটটার মধ্যে প্রত্যেকটাতে দেওয়া আছে,
তো লাস্টে আবার এগুলো অ্যাড করে দিয়েছি। এখানকার কয়েকটা উদাহরণ খুব ইম্পর্টেন্ট, যেমন রাইন নদীর সহস্র উপত্যকা, তারপর হচ্ছে কাশ্মীর ভ্যালি কিসের উদাহরণ, ঠিক আছে, সিমলা কিসের উদাহরণ ক্লিপের, আর এটা হচ্ছে দার্জিলিং, এখানে নাই, তো দার্জিলিং একটা সাহিত্য ভাজের উদাহরণ, এটা পরীক্ষা আসে, ঠিক আছে। এখানে কয়েকটা কনসেপ্ট আছে। বাকলিং মানে হচ্ছে যখন দুই দিক থেকে এরকম চাপ দিবে আর মাঝখানে এরকম এঁকে বেঁকে যাবে, সেটা হলো বাকলিং। আর বেন্ডিং মানে হচ্ছে কী রকম ব্যাপারটা, যে মানলাম যেখানে যেমন এদিকে চাপ পড়ছে উপর থেকে, তো এই জায়গাটা নিচু হয়ে গেল, আর এদিকে আবার উপর দিকে ঠেলা পড়ছে, তো উপরে উঁচু হয়ে গেল, নিচু হয়ে গেল, তো এখানেও কিন্তু এরকম করে আঁকা বাঁকা হলো, তো এটাকে বলা হচ্ছে বেন্ডিং, বাকলিং আর বেন্ডিং। এগুলো না জানলেও হবে। এবার চলে আসবো ভাঁজ। তো ভাঁজ তো এর আগের দিন কিছু কিছু বলেছিলাম, আমি এটা বলিনি, যে বলেছিলাম পরে বলো। তো এই বেন্ডিং আর বাকলিংয়ের কনসেপ্টটা থেকে কিন্তু এই জিনিসগুলো আছে, ঠিক আছে। ফ্লেক্সার ভাঁজ, ছিন্ন ভাঁজ আর প্রবাহ ভাঁজ। বলছে ভাঁজ তিনভাবে তৈরি হতে পারে। কীরকম তিনভাবে? একটা হচ্ছে ফ্লেক্সার ভাঁজ। ফ্লেক্সার ভাঁজ মানে এরকম যে মাঝখানে একটা শিলা আছে, এরকম করে শিলা আছে, এই শিলার দুই পাশ থেকে এরকম করে চাপ দিচ্ছে, ঠিক আছে। তো দুই পাশ থেকে চাপ দিলে অটোমেটিক্যালি সে ভাঁজ হবেই। তো এই সিম্পল যেটা ভাঁজ আমরা সবার মাথায় আসে, সেটাকে বলা হয় ফ্লেক্সার ভাঁজ, ঠিক আছে। আর একটা হচ্ছে ছিন্ন ভাঁজ বা টিয়ার ফল্ট, পরস্পর থেকে ছিন্ন হয়ে গিয়ে তারপরে এরা ভাঁজ তৈরি করবে। কীরকম করে? মানলাম এরকম করে একটা সেলাই স্তর আছে, এবার এই সেলাই স্তূপের এই অংশটা উপর থেকে চাপ পড়ছে, ফলে একটু নিচু হয়ে গেল। আবার এই দিকের অংশটাও দেখা গেলো চাপ পড়ছে, ফলে নিচু হয়ে গেল। আর এই কিছু কিছু অংশ স্বস্থানে আছে বা নিচ থেকে এরকম করে চাপ পড়ছে বা সামান্য উঁচু হয়ে গেল। তো লাস্টে আমরা যদি পুরোটা দেখি, তাহলে এরকম এলোমেলো কিন্তু ভূমিরূপ তৈরি হবে। তো লাস্টে সেটাও কিন্তু একটা ভাঁজের মতোই হয়ে যাবে। তো সেইভাবে যদি ভাঁজ তৈরি হয়, তাকে বলা হচ্ছে টিয়ার ফল্ট বা শিয়ার ফল্ট বা হচ্ছে ছিন্নচ্যুতি, ঠিক আছে। আর একটা যে ফ্লো ফল্টিং মানে প্রবাহিত হয়ে আসবে। মানলাম এরকম করে একটা ঢাল আছে কোনো জায়গায় এরকম, তো এই ঢালের কোনো একটা বড় খণ্ড, শিলাখণ্ড নিচের দিকে নামছে, তো নামে একটা সামান্য উঁচু এরকম করে আছে, এই জায়গায় এসে আঘাত করলো, তাহলে কী হবে? এর মধ্যে এরকম করে ভাঁজ তৈরি হবে না? সেই ভাঁজটাকে বলা হচ্ছে প্রবাহচ্যুতি বা ফ্লো ফল্টিং। নামটা শুনেই কিন্তু এগুলো বোঝা যাচ্ছে কোনটা কী হবে। তারপরে এখানে কম্পোনেন্ট আছে। ঊর্ধ্বভঙ্গ যেটা উপরের দিকে থাকবে আমি বললাম, আর অধোভঙ্গ তো যেটা নিচের দিকে থাকবে, এগুলো তো সিম্পল জিনিস। ভাঁজ অক্ষ মানে যে বরাবর ভাঁজ দুটা খণ্ডে বিভক্ত হয়ে যাবে, এটা ডান খণ্ড এটা বাম খণ্ড, সেটা হলো অক্ষ। অক্ষ বরাবর যদি ভাঁজকে আমরা কাটি, তাহলে একটা তলের মতো হবে, যেমন এই হলুদ কালার দ্বারা দেখাচ্ছে, সেটা হচ্ছে অক্ষতল। অক্ষতলের দুপাশে যে দুটা খণ্ড থাকে তাদেরকে বলা হয় বাহু, মানে হাত আর কি। যেটা এই অক্ষ বরাবর যদি কাটি, তাহলে আমরা কী পাবো? তাহলে দুটা বাহু পাবো বা দুটা হাত পাবো। তারপর নতিটা এখন ভালো বোঝা যাবে, যে এই যে চ্যুতিটা তৈরি হলো, এটা কাল্পনিক অনুভূমিক তল, কারণ এখানে আগে ছিল অখণ্ডটা, এখন নিচের দিকে নেমে গেছে, তো এদের মধ্যেকার যে কোণটা, সেটাকে বলা হয় নতি, ঠিক আছে। তা হচ্ছে আয়ামটা এই জায়গায় এই ছবিটাতে ভালো বোঝা যাবে। আয়ামটা কি? যে এই যে অবনমিত, এই যে ভূপৃষ্ঠটা নিচের দিকে নামলো, আর এই যে কাল্পনিক অনুভূমিক তল এটা, আর এই যে জায়গায় ভাঁজ হয়েছে, সেই জায়গা বরাবর যেটা নিচের দিকে ভাঁজ হয়েছে, তো এই জায়গায় মিলিত হবে কাল্পনিক অনুভূমিক তল আর ভাঁজ যে জায়গায় মিলিত হলো, এই রেখাটা, সেটাই হলো আয়াম। তারপরে হচ্ছে ভাঁজের অক্ষ, এগুলা সব একটাই লাইন, ঠিক আছে। আয়াম, ভাঁজের অক্ষ টক্ষ সব একটাই লাইন। আর গ্রন্থিবিন্দু কি? ভাঁজের যে স্থানে সবথেকে বেশি বক্রতা প্রাপ্ত হয়, সেটা হচ্ছে গ্রন্থিবিন্দু। আর গ্রন্থিবিন্দুগুলো পরস্পর যুক্ত করলে একটা লাইন পাওয়া যাবে কাল্পনিক, সেটাকে বলা হয় হিঞ্জ লাইন বা গ্রন্থি রেখা। আর গ্রন্থি বলে কি, অনেক সময় গ্রন্থি বিন্দুগুলো একটা লাইন বরাবর অবস্থান না করে এলোমেলোভাবে করে, তখন সেই সমগ্র জায়গাটাকে বলা হচ্ছে এটা গ্রন্থির জোন। তার মানে গ্রন্থি শব্দটা সামনে যদি থাকে বা হিঞ্জ শব্দটা থাকে, তার মানে আমরা বুঝবো যে ওটা হচ্ছে বেশি বক্রতা প্রাপ্ত। যদি বিন্দু থাকে, তার মানে বেশি বক্রতা প্রাপ্ত বিন্দু। যদি লাইন থাকে, তাহলে বেশি বক্রতা প্রাপ্ত রেখা। আর জোন থাকলে বেশি বক্রতা প্রাপ্ত জোন বা এলাকা। এরকম শীর্ষবিন্দু কোনটা? যে এই যে ঊর্ধ্ববঙ্গের সবার উপরে যে বিন্দুটা, সেটা হচ্ছে ক্রেস্ট বা শীর্ষবিন্দু। আর এটার যে সব থেকে নিচু বিন্দুটা, সেটা হচ্ছে ট্রাফ, ঠিক আছে। আর উদ্ভেদ মানে যখন এই ভাঁজের ফলে কোনো শিলা স্তরকে নিচ থেকে ভেদ করে উপরের দিকে কিছু বেরোবে। উদ্ভেদ কথার অর্থ হচ্ছে মাটির নিচ থেকে কোনো কিছু বেরিয়ে আসা। তো এরকম মাটির নিচ থেকে যদি কোনো কিছু বেরিয়ে আসে, প্রাচীন শিলা, সেটাকে বলা হয় উদ্ভেদ। ঊর্ধ্বভঙ্গ আবার আছে, ঊর্ধ্বভঙ্গ একটা কম্পোনেন্ট, আবার একটা ভাঁজও। তো ঊর্ধ্বভঙ্গ মানে ভাঁজের উত্তল হয়ে যেটা অবস্থান করে, সেটাকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ, ঠিক আছে। এই ঊর্ধ্বভঙ্গ থেকে কিছু কিছু কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে, যেমন এতে নবীন শিলাস্তর ভাঁজের উপরে অবস্থান করে, ঠিক আছে, আর প্রাচীন শিলাস্তরগুলো নিচের দিকে অবস্থান করে। মানে এটা এরকম করে যে উঠে গেল একবার, ঠিক আছে।
তো কী হয় এর উপরের দিকে কিন্তু সবসময় নবীন শিলাস্তর করবে, কারণ বাকি শিলাস্তরগুলো তো ক্ষয় হয়ে যাবে না, এখানে নদী নদী তৈরি হবে, তো যত ক্ষয় হবে তত কিন্তু নতুন নতুন শিলা বেরিয়ে যাবে এরকম, ওই জন্য বলছে সবসময় নবীন শিলাস্তর থাকবে। কিন্তু অধবঙ্গ যেটা আছে, তো অধবঙ্গতে নবীন শিলাস্তরটা নিচের দিকে থাকবে, কারণ এখানে তো এটা কি উল্টা লেখা আছে, এতে নবীন শিলাস্তর ভাঁজের উপরে অবস্থান করবে। অধবঙ্গতে কী লেখা আছে, আচ্ছা এটা একটু দেখতে হবে এটা কী যে আছে কনসেপ্টটা, মানে একটাতে পুরাতন শিলাস্তর উপরের দিকে থাকবে, ঠিকই আছে মনে হয়। ভাঁজের চ্যুতির এই ভাঁজের নোটগুলো আর চ্যুতির নোটগুলো আমার ভুল নেই, এটা এই নোটগুলো আমি অনেকবার পড়িয়েছি, আমার এখন কনসেপ্টটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে কোনো, মানে একটার ক্ষেত্রে নবীন শিলাস্তরটা নিচের দিকে থাকবে, একটার ক্ষেত্রে নবীন শিলাস্তরটা উপরের দিকে থাকবে, ঠিক আছে। বলছিলাম অধভঙ্গ আর ঊর্ধ্বভঙ্গ। এবার অধভঙ্গ তো বললাম আমি নিচেরটা। ঊর্ধ্বভঙ্গ ধারাটা কি, ঊর্ধ্বভঙ্গ ধারা মানে অনেকগুলো ছোটো ছোটো ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ মিলে এরকম যখন বৃহদাকার একটা ঊর্ধ্বভঙ্গ তৈরি করবে তখন সেটাকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ ধারা, আর এরকম করে ধীরে ধীরে যখন হবে তো সেটা হলো অধভঙ্গ ধারা, ঠিক আছে। মানে ঊর্ধ্বভঙ্গের মধ্যে অনেকগুলো ছোটো ছোটো ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ থাকবে, আর অধভঙ্গ ধারার মধ্যে অনেকগুলো ছোটো ছোটো ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ থাকবে এরকম। প্রতিসম ভাঁজ বা সিমেট্রিক্যাল ফল্ট, তো যে ভাঁজের নতি সমান হয়, ঠিক আছে। নতি কথার অর্থ হচ্ছে একদম এরকম হবে, এরকম হবে, দেখা গেলো এই যে এরকম একটা ভাঁজ, এর দুই দিকের নতিগুলো সমান, এটাও 45 ডিগ্রি কথার কথা, এটাও 45 ডিগ্রি, ঠিক আছে, তখন তাকে বলা হয় সিমেট্রিক্যাল ফল্ট বা প্রতিসম ভাঁজ। অ্যাসিমেট্রিক্যাল ফল্ট তাহলে কি, যদি ভাঁজের নতি সমান না হয় এরকম করে, এখানে যদি আমরা নতি মেজার করি এর যা নতি হবে এর নতিটা কিন্তু তার থেকে একটু বেশি হবে, তো সেটাকে বলা হয় অ্যাসিমেট্রিক্যাল ফল্ট, ঠিক আছে। ওভারটার্ন ফল্ট কি, ওভারটার্ন হচ্ছে যখন ভাঁজটা একদিকে বেশি বাঁক নিয়ে নেবে, ঠিক আছে। এইদিকে কিন্তু ছবিগুলো দেওয়া আছে, এই ছবিগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, প্রিন্ট আউট করার পর বোঝা যাবে। যখন ভাঁজটা একদিকে বেশি বাঁক নিয়ে নেবে, একদিক থেকে শিলাস্তরে যদি প্রচুর চাপ প্রয়োগ করতেই থাকে তাহলে দেখবো যে একদিকটা প্রচুর বেঁকে গেছে আর একদিকটা অতটা বাঁকেনি, তখন সেটাকে বলা হচ্ছে ওভারটার্ন ফল্ট। আইসোক্লাইন্স কথার অর্থ হচ্ছে এক নত, হ্যাঁ, একদিকে যখন নত হয়ে যাবে শিলাস্তরটা, যে একদিকে এরকম করে চাপ দিতে 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 একদিকে দেখা গেলো যে এরকম করে শিলাস্তর আছে একটা, এরকম করে শিলাস্তর আছে, ঠিক আছে। আরও ছবিটা ভালো হলো না আমার, এরকম করে তাহলে বোঝা যাচ্ছে যে এই দিকে হেলে আছে, তখন সেটাকে বলা হয় আইসোক্লাইনাল ফল্ট। সাহিত্য ভাঁজ থেকে খুব ইম্পর্টেন্ট একটা সাহিত্য ভাঁজের একটা উদাহরণ পরীক্ষা দেয়, যে দার্জিলিং পর্বত কিসের উদাহরণ বা দার্জিলিং পাহাড় কিসের উদাহরণ, তো এটা একটা সাহিত্য ভাঁজের উদাহরণ, এখানে দেওয়া নয় উদাহরণটা হয়তো, কিন্তু লাস্টের দিকে দেওয়া আছে। তো সাহিত্য ভাঁজ বা রিকাম্বেন্ট ফলটা কিন্তু চ্যুতির সঙ্গেও আর কি, যে কোনো একটা শিলা আছে এরকম করে গেল লাইন, থাক বাকিটুকু এটা সোজাই আছে, এটা আর বলছি না আমি, হ্যাঁ। ওই ফলটা বুঝলে এটা একটু সোজাই লাগে, কখন যে লাইন আসে, এমনি আজকে অনেকবার লাইন গেল, আজকে তাহলে থাক এত তো এটাই। আমি তাহলে এটা টেকটনিকের নোটটা পুরোটা কমপ্লিট করে আজকে যেগুলো ভুল ছিল সবগুলো একসঙ্গে দিয়ে দেবো, যেহেতু পড়া হয়ে গেল আজকে রাতে দিয়ে দেবো, আর কালকে সকালবেলা 9টার সময় পড়াবো এটা কী বলে ওটাকে,